রাতের নিস্তব্ধতায় যখন পুরো আকাশ ঘুমিয়ে থাকে তখন কোথাও অদৃশ্যভাবে ছায়ার মতো ভেসে ওঠে এমন কিছু অস্ত্র যেগুলো দেখা যায় না, শোনা যায় না, কিন্তু ধ্বংসের বার্তা বয়ে আনে। মানব ইতিহাসে স্টেলথ বোম্বার সবসময় ছিল এক অদৃশ্য হুমকি। যুক্তরাষ্ট্রের B2 স্পিরিট এই প্রযুক্তির প্রথমে আছে, পরে এলো B-21 রাইডার, আর এবার রাশিয়া কাজ করছে তার নিজস্ব স্টেলথ ফ্লাইং উইং বোম্বার পাগডা নিয়ে। কিন্তু এই প্রকল্প সবসময় ছিল গোপন, পর্দার আড়ালে। তবুও 2025 সালের নভেম্বরে একটি লিকড ডকুমেন্ট বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের সামনে তুলে ধরেছে চাঞ্চল্যকর তথ্য। রাশিয়া Su-57 এর অংশ, নতুন নিষেধাজ্ঞা, ব্যর্থ সাপ্লাই চেইন, ধীর উৎপাদন সবকিছু মিলেই সামনে এসেছে এক জটিল বাস্তবতা। যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে জানাবো পাগডা আসলে কি আছে এর ভেতরে, কেন এত ধীর হচ্ছে প্রকল্প, এবং এটি কি সত্যি B-21 এর প্রতিদ্বন্দ্বী হতে পারবে। 2025 সালের 4 নভেম্বর ইনফর্ম নাপালম প্রকাশ করে কিছু অত্যন্ত সংবেদনশীল ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলোতে ছিল পাগডা বোম্বারের সেই অংশগুলোর নকশা যেগুলো কখনোই জনসমক্ষে আসার কথা ছিল না। ডকুমেন্টে দেখা যায় পাগডাতে ব্যবহৃত হচ্ছে Su-57 এর হাইড্রোলিক অ্যাকচুয়েটর ও গিয়ার্ড হিঞ্জ, যার কোড 8ORSH-115 এবং 8ORSS। এই যন্ত্রাংশগুলো অস্ত্রকক্ষ খুলতে ও বন্ধ করতে ব্যবহৃত হয়। এগুলো স্টেলথ বিমানের একদম গুরুত্বপূর্ণ উপাদান, কারণ ওয়েপন বের দরজা ভুলভাবে খুললে রাডারে তৎক্ষণাৎ ধরা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু সমস্যা হলো এই যন্ত্রাংশ তৈরি করে OKBM নামে একটি রুশ কোম্পানি। 2025 সালের 23 অক্টোবর ইউরোপীয় ইউনিয়ন OKBM এর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে মেশিন টুল, স্পেয়ার পার্ট, প্রেসক্রিপশন যন্ত্র সহ সবকিছুর আমদানি বন্ধ হয়ে যায়। লিকড ফাইল বলছে উৎপাদন, পরীক্ষা সব পিছিয়ে যাচ্ছে 2027 সাল পর্যন্ত। অর্থাৎ পাগডার নতুন প্রকৃত অগ্রগতি অনেকটাই সাপ্লাই চেইনের উপর নির্ভরশীল। এই প্রকল্পের শিকড় 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, কিন্তু রাশিয়ার প্রয়োজন ছিল একটি অত্যাধুনিক স্ট্র্যাটেজিক বোম্বার যা Tu-95 বা Tu-160 জায়গা নিতে পারবে। 2007 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেয় একটি নতুন প্রজন্মের দীর্ঘ পাল্লার স্টেলথ বোম্বার তৈরি করতে হবে। 2008 থেকে 2013 সালে কাটে নকশা ও গবেষণায়। এরপর 2013 সালে চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় এটি হবে একটি ফ্লাইং উইং বোম্বার। রাশিয়া বহু বছর ধরেই Tu-160M2 ও Tu-95MSM আধুনিকায়ন করছিল, কিন্তু তারা জানতো এই বিমানগুলো কখনোই পুরোপুরি স্টেলথ হবে না। পাগডাই হবে সেই একমাত্র সমাধান যা শত্রুর রাডার ভেদ করে কিংবা রাডার থেকে বহু দূর থেকে মিসাইল ছুড়ে টার্গেট ধ্বংস করতে পারবে। কাজ শুরু হয় কাজান এভিয়েশন প্ল্যান্টে, কিন্তু লক্ষ্যমাত্রা ছিল 2023-এ প্রথম ফ্লাইটের, যেটি সম্ভব হয়নি। 2025 সালে দাঁড়িয়ে পাগডা এখনও পর্যন্ত প্রোটোটাইপ পর্যায়ে আটকে আছে। লিকড ডকুমেন্টে দেখা যায় 2027 সালে সম্ভব হতে পারে পাগডা তৈরি। পাগডা দেখতে কেমন হতে পারে? এটি একটি বড় সাবসোনিক ফ্লাইং উইং বিমান। ডিজাইন অনেকটা B2 স্পিরিটের মতো, কিন্তু আকারে কিছুটা বড়। কি আছে ডিজাইনে? পাগডা হলো টেইললেস ফ্লাইং উইং, অর্থাৎ কোনো লেজ নেই। এর রয়েছে বড় অভ্যন্তরীণ অস্ত্র কক্ষ, রাডার অ্যাবজর্বেন্ট কোটিং, রাডার প্রোফাইল কমানোর জন্য সব প্রান্ত সমানভাবে অ্যাঙ্গেলড। বাইরের দিকে কোনো পাইলন বা অস্ত্র ঝোলানো থাকবে না, ইঞ্জিন লুকোনো থাকবে ফিউসেলাজের ভেতরে। কম্প্রেসর ব্লেড দৃশ্যমান নয়, তাই রাডারে ধরা পড়ে না। এক্সহস্ট ফ্ল্যাট, যা IR বা ইনফ্রারেড সিগনেচার কমায়। এর খালি ওজন প্রায় 52 টন আর ম্যাক্সিমাম টেক অফ ওয়েট প্রায় 145 টন। অভ্যন্তরীণ জায়গা বিশাল, জ্বালানি, ক্রু, স্পেস, অ্যাভিওনিক্স সবকিছুর জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। পাগডার রেঞ্জ 12,000 থেকে 15,000 কিলোমিটার, আর এটি জ্বালানি ভরে সর্বোচ্চ 30 ঘন্টার মতো উঠতে পারে। অর্থাৎ একবার আকাশে উঠলে পুরো পৃথিবী ঘুরেও আসতে পারে। ফাঁকি দিতে পারে সব রাডার, কেউ দেখতেও পায় না। পাগডা উঠতে পারে 20,000 মিটার উচ্চতায়, যেখানে পৌঁছাতে অনেক আধুনিক ইন্টারসেপ্টরেরও সমস্যায় পড়তে হয়। পাগডা এমন একটি ফ্লাইং উইং স্টেলথ বিমান যার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্টেবিলিটি বা স্থায়িত্ব। লেজবিহীন বিমানে পাইলটের নিয়ন্ত্রণ খুব কঠিন, তাই প্রয়োজন অত্যাধুনিক ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম।
মাল্টি সেন্সর ফিউশন, যা বিভিন্ন সেন্সর থেকে প্রাপ্ত তথ্য একত্রিত করে পরিবেশের আরও ব্যাপক এবং নির্ভরযোগ্য উপস্থাপনা তৈরি করবে। থাকবে লো প্রোফাইল রাডার, যা বিমানকে রাডার থেকে লুকিয়ে রাখবে বা শনাক্তকরণ এড়িয়ে যেতে সাহায্য করবে। টেরেইন ফলোয়িং ক্ষমতা, যা একটি বিমানকে নিচু উচ্চতায় ভূমির উপর দিয়ে স্বয়ংক্রিয়ভাবে উঠতে সাহায্য করবে, যাতে এটি শত্রুর রাডার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবে। প্যাসিভ সেন্সর, যা কাজ করার জন্য বাহ্যিক শক্তির উৎসের প্রয়োজন হয় না, বরং এটি পারিপার্শ্বিক পরিবেশ থেকে শক্তি গ্রহণ করে, যেমন আলো, তাপ বা কম্পন থেকে শক্তি গ্রহণ করে এবং এর উপর ভিত্তি করে তথ্য বিশ্লেষণ করে শত্রুর রেডিও ও রাডার সিগন্যাল শনাক্ত করবে। থাকবে ডেটা লিঙ্ক, যা ড্রোন বা অন্য বিমানের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে। থাকবে ইলেকট্রনিক ওয়্যারফেয়ার স্যুট, যা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে প্রতিপক্ষের ইএমএস ব্যবহার ক্ষমতা ব্যাহত, নিষ্ক্রিয় বা ধ্বংস করবে। কিছু রিপোর্টে বলা হয়েছে পাকডা ভবিষ্যতে রুশ ড্রোন স্কোয়াডের কমান্ড নোড হিসেবেও কাজ করতে পারে, অর্থাৎ এটির নেতৃত্বে ড্রোন স্কোয়াড কার্যক্রম পরিচালনা করবে ও নিয়ন্ত্রণ করবে, যেমন ডেটা সংগ্রহ, লক্ষ্যবস্তু চিহ্নিত করা এবং যুদ্ধক্ষেত্রে সমন্বয় রক্ষা করা। পাকডার শক্তি তার অস্ত্রে নয়, তার অস্ত্র বহন করার পদ্ধতিতে। সব অস্ত্রই লুকোনো থাকবে ইন্টারনাল বের ভিতরে। এটি স্ট্রেলথ রক্ষা করার অন্যতম প্রধান শর্ত। বিমানটি বহন করতে পারবে KH-1BD, যার রেঞ্জ 6500 কিলোমিটার, KH-101 ও KH-102, যেটি নিউক্লিয়ার বা কনভেনশনাল, KH-55, যা পুরনো হলেও এখনও কার্যকর, KH-95 হাইপারসনিক মিসাইল, যা ভবিষ্যতে যুক্ত হতে পারে। এছাড়া নিকট প্রতিরক্ষায় স্বল্প পাল্লার A2A মিসাইলও থাকতে পারে। এই সমস্ত অস্ত্রই স্ট্র্যান্ড অফ অ্যাটাক, অর্থাৎ শত্রুর রাডার রেঞ্জের বাইরে থেকেই টার্গেটে আঘাত হানতে পারবে। পাকডাতে ব্যবহার হবে দুটি NK-3202 ইঞ্জিন। এই ইঞ্জিনগুলো TU-160M2-তে ব্যবহৃত ইঞ্জিনেরই পরিবর্তিত ভার্সন, যার থ্রাস্ট 14,000 কেজি, অর্থাৎ কোনো আফটার বার্নার ছাড়াই দীর্ঘক্ষণ ক্রুজ করতে পারবে। এটি স্ট্রেলথ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনটেক ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে রাডারে টারবাইনের ব্লেড দেখা না যায়, আয়ের সিগনেচার কম থাকে, ইঞ্জিন শব্দ কম হয়। প্রপালশন সিস্টেম ডিজাইন করা হয়েছে দীর্ঘ সময় বাতাসে থাকার জন্য। পাকডার সবচেয়ে বড় শত্রু দেশ নয়, বরং রাশিয়ার নিজস্ব শিল্প সক্ষমতায় সীমাবদ্ধতা। উচ্চ প্রেসিশন মেশিন টুলের ঘাটতি। রাশিয়া দীর্ঘদিন ধরে জার্মানি, জাপান ও ইউরোপ থেকে এ ধরনের যন্ত্র আমদানি করত। OKBM এর উপর নিষেধাজ্ঞা পাকডার জন্য যেসব জটিল হিঞ্জ ও অ্যাকচুয়েটর প্রয়োজন, সেগুলো তৈরির মূল সরবরাহকারী OKBM এখন নিষিদ্ধ। কম্পোজিট ও অ্যাভিওনিক্স শিল্প এখনও দুর্বল। চীন বা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী ইলেকট্রনিক্স শিল্প রাশিয়ার নেই। দক্ষ জনবল, ASU-57, TU-160M2, TU-22, M3M সব প্রকল্পেই একই ধরনের প্রকৌশল প্রয়োজন। মানব সম্পদ ছড়িয়ে যাচ্ছে। টেস্টিং ধাপগুলো দীর্ঘ। অস্ত্র বিচ্ছিন্নকরণ, ইঞ্জিন এন্ডুরেন্স, স্ট্রেলথ কোটিং কোনোটাই দ্রুত করা যায় না। ফলে 2027 সালে এখনও নিশ্চিত নয়। বাস্তবে সিরিয়াল প্রোডাকশন হয়তো আরও কয়েক বছর পিছিয়ে যেতে পারে। যদি তুলনা করতে হয়, B2 স্পিরিট একটি পুরনো কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য। স্টেলথ কোটিং প্রযুক্তি উন্নত। রাশিয়ার তুলনায় আমেরিকা এগিয়ে শিল্প সক্ষমতায়। B-21 রাইডার নেটওয়ার্ক যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ সফটওয়্যার ও সেন্সর পরবর্তী প্রজন্মের। গোপন প্রকল্প, কিন্তু উৎপাদন লাইন অনেকটাই অটোমেটেড। পাকডার রেঞ্জ বেশি, পেলোড বেশি, কিন্তু অ্যাভিওনিক্স, সাইবার সিস্টেম, স্টেলথ কোটিং এখনও পিছিয়ে। উৎপাদন ধীর, সাপ্লাই চেইনও দুর্বল। একই ধরনের ফ্লাইং উইং চীন ইলেকট্রনিক্সে অগ্রসর, দ্রুত তৈরি হতে পারে। পাকডার ভবিষ্যৎ নির্ভর করছে রাশিয়ার শিল্প পুনর্গঠনের উপর। পাকডা রাশিয়ার সবচেয়ে গোপন এবং সবচেয়ে উচ্চাভিলাষী বোম্বার প্রকল্প। লিকড ডকুমেন্ট আমাদের সামনে তুলে এনেছে একটি উচ্চ প্রযুক্তির বিমানের স্বপ্ন, একটি দুর্বল সাপ্লাই চেইনের বাস্তবতা এবং একটি দীর্ঘ সময় সাপেক্ষ ভবিষ্যৎ। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, পাকডা একদিন বিশ্বের সবচেয়ে দূরপাল্লার স্ট্রেলথ বোম্বার হতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, নিষেধাজ্ঞা, শিল্প সংকট, কম্পোজিট প্রযুক্তির সীমাবদ্ধতা এসব কাটিয়ে রাশিয়াকে সত্যিই 2027 সালে সিরিয়াল প্রস্তুতি নিতে পারবে? সময়ই বলে দেবে পাকডা কি হবে, এক অদৃশ্য ছায়া নাকি শুধুই রাশিয়ার আরেক অসমাপ্ত প্রতিশ্রুতি।